নমস্কার, বাংলা স্ফেয়ারের 9টার ভিডিওয়ে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের মুখ্যমন্ত্রী যদি পুরুষ হতেন তাহলে হয়তো বলা যেত এসবই তুগলকি আচরণ। আসলে মোহাম্মদ বিন তুগলক থেকে এই তুগলকি আচরণটা এখন আমাদের বাংলা লব্জে প্রায় নিত্য ব্যবহার্য হয়ে গেছে। কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী তো তার নন, তিনি নারী। ইতিহাসে তন্ন তন্ন করে খুঁজেও মোহাম্মদ বিন তুগলকের একজন স্ত্রী সংস্করণ আমি এখনো পর্যন্ত বের করে উঠতে পারিনি। ফলত তার আচরণকে ঠিক কিভাবে অভিধা দেওয়া যায়, কি সংজ্ঞা নিরূপণ করা উচিত, সেটা খুবই জটিল প্রশ্ন। আপনাদের মাথায় যদি এ নিয়ে কিছু বলার থাকে বা কোনো আইডিয়া এসে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবেন। যদি আমার মনোপুত হয় হয়তো ভবিষ্যতে আমি সেটা ব্যবহার করব। কেননা মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন এ রাজ্যে মুখ্যমন্ত্রী থাকবেন ততদিন সেই কথাটা আমাদের বলে যেতেই হবে। সে যাই হোক, মমতা বন্দ্যোপাধ্যায় আসলে একটি অত্যন্ত অবিশ্বাসী চরিত্র। একটা সময় ছিল যখন তাকে আমি ঘনিষ্ঠভাবে চিনতাম, তখন তার মনে হতো তার চারপাশে যারা রয়েছে তাদের মধ্যে কেউ তাকে বিষ খাইয়ে মেরে ফেলতে চায়। এই ধরনের সন্দেহের বশে তিনি তার একান্ত অনুগত সেবকদের বাড়ি থেকে দূর করে দিয়েছেন, এমন ঘটনাও আছে। কেউ যদি একদা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী সোনালী গুহর কাছে গিয়ে জানতে চায় যে তার এই বাতিকটা কোন স্তরের, তাহলে সম্ভবত সোনালী অনেক গল্প বলতে পারবে। আর একটা ভয় তাকে সারাক্ষণ গ্রাস করে থাকে, যে লোকেরা, তার চারপাশের লোকেরা হতে পারে সব সময় তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ষড়যন্ত্র এমন একটা জিনিস এবং ষড়যন্ত্রের তত্ত্ব এত রসালো হয় যে সাধারণত আমরা বাঙালিরা বেশিরভাগই এই ষড়যন্ত্রের তত্ত্বে বুদ্ধি, যুক্তি, বোধ ইত্যাদি বিসর্জন দিয়ে চট করে ষড়যন্ত্রের তত্ত্বে বিশ্বাস করি। মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন বিরোধী নেত্রী ছিলেন ততদিন তাঁর এইসব কাণ্ড কারখানা দেখে হাসি পেত, রাগ হতো না। তার কারণ তিনি তো কারো ক্ষতি করছেন না। কিন্তু রাজ্যপাটে তিনি বসার পরে উত্তরোত্তর যত দিন যাচ্ছে তার এই পাগলামির আচরণ তার ঘনিষ্ঠ বলয়ে যারা চাকরি করে তাদের পর্যন্ত চূড়ান্ত অবিশ্বাস করা এমন একটা বিন্দুতে গিয়ে পৌঁছেছে যে যেখানে আমি বুঝে উঠতে পারি না আত্মসম্মান জ্ঞান সম্পন্ন কেউ সেখানে কাজ করে কি করে। গতকাল আপনাদের আমি পরশুদিন নৌকারশাহীর সঙ্গে মুখ্যমন্ত্রীর যে বৈঠক হয়েছিল তার কয়েকটা স্নিপেট শুনিয়েছিলাম, কিন্তু তার চেয়েও গুরুতর স্নিপেট তারপরে আমি জানতে পেরেছি। তার মধ্যে সবচেয়ে যেটা আমাকে সত্যি তরিতাহতর মতো করেছে সেটা হলো মুখ্যমন্ত্রী সোজা জানিয়ে দিয়েছেন স্বরাষ্ট্র, অর্থ এবং স্বাস্থ্য দপ্তরের এবার 24 ঘন্টা সিসিটিভির বসবে এবং
এই সব দফতরে কারা আসছে কারা যাচ্ছে, কোন ফাইল নিয়ে কে গেল না গেল, এই সমস্তটাই ক্যামেরা বন্দি হয়ে থাকবে। এবং যতক্ষণ নবান্নর দপ্তর খোলা থাকবে বা হেলথ মিনিস্ট্রি খোলা থাকবে, তালা খোলা থেকে তালা বন্ধ করা পর্যন্ত সমস্ত কিছু থাকবে আন্ডার সার্ভেলেন্স। সেই সার্ভেলেন্সটা কারা করবে সেটা এখনো জানা যায়নি। সম্ভবত তার নিরাপত্তায় নিযুক্ত বিভাগের কেউ করবে। ধরুন একজন কনস্টেবল বসে পদস্থ অফিসারদের কে কোথায় যাচ্ছেন, কি করছেন না করছেন, এগুলো সব মনিটর করবেন এবং সেগুলো ক্যামেরাতে তুলে রাখা হবে। কাকতালীয়ভাবে যে 3টি দফতরে তিনি সিসিটিভি বসানোর সিদ্ধান্ত নিয়েছেন, এই 3টে দফতরই কিন্তু তাঁর অধীনে রয়েছে। পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্রমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, স্বাস্থ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় এবং অর্থমন্ত্রীর নামও মমতা বন্দ্যোপাধ্যায়। ইনফ্যাক্ট সব দপ্তরের মন্ত্রীর নামই মমতা বন্দ্যোপাধ্যায়, তবু এই 3টে সরাসরি তার একেবারে তার নিয়ন্ত্রণাধীনে রয়েছে। যেমন আছে আরেকটা মিনিস্ট্রি আই&বি। কেন হঠাৎ এমন সিদ্ধান্ত? না, মুখ্যমন্ত্রীর কাছে খবর গেছে যে এই 3টি দফতর থেকে নাকি অনেক জরুরি সরকারি কাগজ বাইরে পাচার হয়ে যাচ্ছে। এর বাইরে তিনি প্রকাশ্যে কিছু বলেননি, কিন্তু এর থেকে যেটা বোঝা যাচ্ছে সেটা হলো তিনি মিন করছেন যে শুভেন্দু অধিকারী কিংবা সিপিএম এর কোনো নেতা বা কংগ্রেসের কিছু গুপ্তচর ওই নবান্নে বসে সারাক্ষণ কোন কাগজটা পাচার করলে দিদিমণির সরকারের ভাবমূর্তি কালিমা লিপ্ত হবে সেই ষড়যন্ত্র করে যাচ্ছেন এবং টুক করে পকেটে ঢুকিয়ে নবান্ন থেকে বেরিয়ে যাচ্ছে। এইভাবে দেউলা লক্ষিন্দরের গল্প মুখ্যমন্ত্রী পড়েননি? ওই রকম লোহার তৈরি বাসর ঘরে সামান্য একটা ছিদ্র, সেটা কি কাণ্ড করেছিল। এইভাবে কি আপনার অধস্তন অফিসার বা 3টি বিভাগে কর্মরত মানুষগুলোকে অবিশ্বাসের কাঠগড়ায় দাঁড় করিয়ে রেখে প্রশাসন চালানো উচিত? এরপরে তো দাবি উঠবে যে সচিবদের ঘরেও সিসিটিভি বসাতে হবে, প্রয়োজনে তাদের বাথরুমেও বসাতে হবে। আর উই লিভিং ইন এ ম্যাড হাউস? এই ঘোষণা তিনি করলেন এবং সবাই ইয়েস ম্যাডাম বলে মেনেও নিলেন। কিন্তু আমার ধারণা এইরকম একটি গর্হিত কাজ নিজের দপ্তরে ভারতবর্ষে আর কোনো মুখ্যমন্ত্রী তার সচিবালয়ে করেছেন বলে মনে হয় না। সিসিটিভির ব্যবস্থা ইদানিং হয়েছে প্রধানত নিরাপত্তার প্রয়োজনে, এবং নিরাপত্তার প্রয়োজনে যেটুকু থাকা দরকার, যেখানে থাকা দরকার, সব সরকারি অফিসে গোটা ভারতবর্ষ জুড়ে আজকাল সেটা আছে। কিন্তু 3টি দফতরের যাবতীয় কাজকর্মের উপরে নজরদারি করতে সিসিটিভি বসানোর সিদ্ধান্ত একটা স্বৈরতান্ত্রিক পাগলামি বলে আমার মনে হয়। আমার হাতে ক্ষমতা,
আমি মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে আছি, অতএব আমি যা বলবো সেটাই আইন। তাতে মানুষের মান সম্মান থাকলো কি থাকলো না, এইভাবে সকলকে অবিশ্বাসী ঠাউরে যতক্ষণ অফিস আওয়ার্স ততক্ষণ ক্যামেরার নজরবন্দি করে রাখা আসলে একটা শাস্তি দেওয়া কিনা, এই প্রশ্নও তো ওঠা উচিত। আরও একটা সিদ্ধান্ত, আরও পরপর কয়েকটি সিদ্ধান্তের কথা বলি। আপনারা জানেন দেবাশিস সেন নামক একজন বাঙালি আমলা আছেন, যিনিও হরিকৃষ্ণ দ্বিবেদী বা শ্রীযুক্ত বন্দ্যোপাধ্যায়ের মতো অতটা ভাগ্যবান নন, কিন্তু তিনিও অবসর নেওয়ার পরে কোনো না কোনো অছিলায় কোনো না কোনো পদে রয়েই গেছেন। মুখ্যমন্ত্রীর হঠাৎ মনে হয়েছে হিডকোর চেয়ারম্যান হিসেবে এই দেবাশিস বাবু নাকি নিজের মর্জি মাফিক যাকে খুশি তাকে জমি বিতরণ করেছেন হরির লুটের বাতাসার মতো, এবং আদতে ওই রাজারহাটে ইলেকট্রনিক কমপ্লেক্স বলে কিছু হচ্ছে কিনা তা নিয়ে তাঁরই মনে ঘোরতর সন্দেহ আছে। এ পর্যন্ত ঠিক আছে। তারপরেই তিনি সিদ্ধান্ত নিয়েছেন প্রাক্তন মুখ্য সচিব, এই মুহূর্তে তার উপদেষ্টা হরিকৃষ্ণ দ্বিবেদী সরেজমিনে তদন্ত করতে রাজারহাটে যাবেন, গিয়ে খতিয়ে দেখবেন কোন জমি কাকে দেওয়া হয়েছে এবং ফিরে এসে মুখ্যমন্ত্রীকে রিপোর্ট করবেন। এরপরেও দেবাশিস বাবু তার পদ আঁকড়ে বসে থাকবেন বা বসে আছেন। কি দরকার বাবা? এর চাইতে অপমান, শুধু অপমান নয়, একজন সম্মাননীয় আমলা সম্পর্কে তার সততা, নিরপেক্ষতা, ইন্টিগ্রিটিটাকে পাবলিকলি খোলা মাঠে বাকি সকলের সামনে অনাবৃত করে দেওয়া, দিস ইজ এ কাইন্ড অফ স্যাডিজম। অর্থাৎ মানুষকে আমি প্রকাশ্যে অপমান করে একটা আমার মধ্যে তীব্র একটা কোথাও একটা আনন্দ বোধ হয়। আর এরপরে তিনি নিজের মুখে যেসব বলেছেন সেসব শুনলে আপনাদের চক্ষু চড়ক গাছ হয়ে যাবে। যে ভদ্রলোক এই এমএসএমইতে নাকি পশ্চিমবঙ্গে কর্মসংস্থানের প্লাবন হচ্ছে, এই এমএসএমই সংক্রান্ত দপ্তরের সচিবকে তিনি জিজ্ঞেস করেন, তোমার দপ্তরের কাজের কি হলো? তিনি মিনমিন করে বলেন যে ম্যাডাম, এই এতগুলো হাব আমরা তৈরি করেছি। নস্যাৎ করে দিয়ে মুখ্যমন্ত্রী জবাব দেন, বাজে কথা বলতে এসো না, কোনো হাবটাব কিছুই হয়নি। তারপরে আরেকজন সচিবকে বলেন যে স্কিল ডেভেলপমেন্টের ব্যাপারটা তোমার দেখার কথা, তুমি তো কিছুই দেখছো না। নিজের স্কিল ডেভেলপ করা ছাড়া আর কারুর স্কিলের দিকে তোমার নজর নেই। এবং পরিশেষে তার অত্যন্ত পেয়ারের প্রাক্তন ডিজি, এখন আইটি সচিব রাজীব কুমারকে বলেছেন
রাজীব, তোমার কাজটা কি? আইটি বস্তুটা কি আমি ঠিক ভালো বুঝি না। বৈঠকে অমিত মিত্র উপস্থিত ছিলেন। অমিতবাবুকে মুখ্যমন্ত্রী জিজ্ঞেস করেন, আচ্ছা অমিতদা, এই আইটি বস্তুটা কি? অমিত মিত্র লক্ষ্মী বাধ্য ছেলের মতো জবাব দেন, ইনফরমেশন টেকনোলজি। বলে, ও কি টেকনোলজি আমি জানি না। কিন্তু রাজীব, তোমাকে ইনফরমেশন টেকনোলজিতে লেখে ঘোড়ার ডিম লাভটা কি হচ্ছে? এই যে গত 3-4 মাস ধরে তুমি তো কোনো একটা তথ্য আমাকে দিতে পারোনি। কেন দেবেন? কি তথ্য দেবেন? আইটি মিনিস্টার, আইটি সেক্রেটারি জব রোলটা কি প্রোফাইল, কোনো কিছুর কোনো বালাই নেই। আইটি মানে কি সেটা শিক্ষকের কাছে জেনে নিয়ে সোজা একজন পদস্থ আইপিএস অফিসারকে বলে দিলেন, তুমি কোনো কমবেনই নও। এগুলোকে কি বলবেন? হতাশা? বলা কঠিন। যার নেতৃত্বাধীন দল তার 7 দিন আগে পশ্চিমবঙ্গের 42টা আসনের মধ্যে 29টি আসনে জিতেছে, তারা আবার হতাশা কিসের? আর হতাশা হবেই বা কেন? এই মুহূর্তে পশ্চিমবঙ্গে বিরোধী শিবিরগুলোর যেরকম ছত্রভঙ্গ অবস্থা, তাতে 2026 সালে তারা কেউ মিনিংফুল একটা লড়াই দিতে পারবে বলেও এই মুহূর্তে দাঁড়িয়ে মনে হচ্ছে না। আরও একটা ব্যাপার, 13 বছর রাজ্যপাট চালানোর পরে মুখ্যমন্ত্রীকে বড্ড পীড়া দিচ্ছে। সেটা হলো, তার প্রতিটি অনুষ্ঠানে এত বেশি খরচ হচ্ছে যে তিনি বুঝেই উঠতে পারছেন না কারা কারা কাটমানি খাচ্ছে। কাটমানি যে খাওয়া হচ্ছে সেটা বিলক্ষণ বুঝছেন, কিন্তু কারা খাচ্ছে সেটা তিনি ধরতে পারছেন না। ওই মিটিংয়ে তিনি বললেন, আমার অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ে আমি জেলায় যাই, প্রতিটি মিটিংয়ে 2-2.5 কোটি টাকা খরচা হয়। এত টাকা খরচা হওয়ার কি আছে? যারা উপস্থিত হচ্ছে তাদেরকে হাতে একটা খাবারের প্যাকেট আর একটা জলের বোতল ধরিয়ে দিলেই হয়ে যায়। তার জন্য 2-2.5 কোটি টাকা লাগবে? তারপরে তিনি বলেন, এই সেদিন আমি দুর্গাপুরের আমার হেলিকপ্টার নামার জন্য একটা হেলিপ্যাড তৈরি হয়েছিল, সেখানে নেমেছিলাম। পরে দেখলাম ওই হেলিপ্যাড তৈরির জন্য 2.5 কোটি টাকার বিল সরকারকে দেওয়া হয়েছে। এসব হচ্ছেটা কি? কত কাটমানি খাওয়া হচ্ছে? এবং পরিশেষে বলেছেন, আমি জানি নিচুতলার পুলিশ বেআইনিভাবে লরিগুলোতে কখনো বালি, কখনো কয়লা, কখনো অমুক স্টোন চিপস, এগুলো সব ওভারলোড করার পরামর্শ দিয়ে, ছাড়পত্র দিয়ে দেদার টাকা কামাচ্ছে। এবং সেটা তিনি কি করে বুঝতে পারলেন? তিনি বললেন যে বহরমপুরের সার্কিট হাউসে তিনি নাকি যখন ছিলেন, তখন রাত্রিবেলা তিনি একটু পায়চারি করতে বেরিয়েছেন, তার সঙ্গে কোনো নিরাপত্তা রক্ষী ছিল না। তখন তিনি দেখেন
কয়েকজন পুলিশ কর্মচারী একটার পর একটা লরিকে দাঁড় করাচ্ছে। প্রথমে যে লরিটা দাঁড়ালো তার ড্রাইভার মুখ বাড়িয়ে একটা কোড নাম্বার বলল, সঙ্গে সঙ্গে সেই লরিটাকে ছেড়ে দেওয়া হলো। পরের লরিটার চালক, তার কাছে কোনো কোড নাম্বার নেই, অতএব তাকে দক্ষিণা দিয়ে তবে ছাড় পেতে হলো। মুখ্যমন্ত্রী বলছেন তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে রাতের অন্ধকারে কেউ যাতে তাকে দেখতে না পায় এরকম একটা জায়গায় দাঁড়িয়ে নিজে এ দৃশ্য দেখেছেন এবং এই কারবারে একটা যে কোড মাহাত্ম্য আছে, সাংকেতিক ভাষার মাহাত্ম্য আছে, সেটাও বুঝে গেছেন দূর থেকে পুলিশকে লরি আটকাতে দেখে। এরপরে আর কথা বাড়ানোটাই আমার মনে হয় সম্পূর্ণ নিষ্প্রয়োজন। ভালো থাকবেন, নমস্কার।